স্বৈরাচারী শাসনের ইতি টেনে গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর এক্স্যাক্টলি 4 মাস পর শেখ হাসিনা প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন। তিনি একটা আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন। নিউ ইয়র্ক থেকে এই আলোচনা সভাটি আয়োজন করা হয়েছিল এবং তিনি ভারতে থেকে ভার্চুয়ালি এই আলোচনা সভায় অংশ নিয়েছেন, বক্তৃতা করেছেন। সেখানে তিনি রাজনৈতিক বক্তব্য রেখেছেন। 4 মাস পর প্রথমবারের মতো প্রকাশ্যে এসেই শেখ হাসিনা একটা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন, একটা রাজনৈতিক আলোচনা সভায় বক্তব্য রাখলেন। 4 মাস কেনই তিনি নিজেকে আড়ালে রেখেছিলেন, কিংবা এই সময়ে তিনি হঠাৎ করে কেনই বা প্রকাশ্যে আসলেন, সেই উত্তরগুলো আমরা আজকে খোঁজার চেষ্টা করব। তার আগে আমরা তার বক্তব্য যতটুকু আমাদের সামনে এসছে সেটা দেখব তিনি কি বলার চেষ্টা করেছেন। সেখান থেকে আমরা খুঁজে বের করবার চেষ্টা করব তিনি এতদিন কেন নিজেকে আড়ালে রেখেছিলেন এবং 4 মাস পর হঠাৎ করে তিনি প্রথমবারের মতো প্রকাশ্যে এসেই কেন রাজনৈতিক একটা কর্মসূচিতে অংশ নিয়ে রাজনৈতিক বক্তব্য রাখলেন। কি চাইছেন তিনি? তিনি কি বাংলাদেশের রাজনীতিতে আবারও সক্রিয় হওয়ার কোনো ইঙ্গিত দিচ্ছেন? সরাসরি অর্থাৎ সশরীরে তিনি বাংলাদেশে উপস্থিত থেকে রাজনীতিতে সক্রিয় না হলেও তিনি কি ভারতে অবস্থান করেই বাংলাদেশের রাজনীতি কিংবা তার দল আওয়ামী লীগকে নিয়ন্ত্রণের ইঙ্গিত দিলেন তার এই বক্তব্যের মধ্য দিয়ে? প্রথমবারের মতো প্রকাশ্যে এসে সেই বিষয়গুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। তার আগে আমরা তার বক্তব্য একটু দেখি তিনি এক্স্যাক্টলি কী বলেছেন। ভারতের আনন্দবাজার পত্রিকা, আনন্দবাজারের অনলাইনে রিপোর্টটা হয়েছে দুদিন আগেই। রিপোর্টের হেডলাইন, ইউনূসের পরিকল্পনাতেই বাংলাদেশে গণহত্যা। আমেরিকার সভায় ভার্চুয়াল বক্তৃতায় হাসিনা। নিউ ইয়র্কে আয়োজিত সভায় বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী, ধর্মস্থান এবং ধর্মীয় সংগঠন ইসকনের উপর হামলারও নিন্দা করেছেন হাসিনা। তার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের মদতেই চলছে হিংসা। এক্স্যাক্টলি ভারত যে ভাষায় কিছুদিন যাবৎ কথা বলছে, ঠিক সেই ভাষায় শেখ হাসিনা কথা বলেছেন এই আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে। তার মানে এতদিন যে আমরা বলতাম শেখ হাসিনা ভারতকে সাথে নিয়ে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন এবং সেখানে ইসকনকে তিনি ব্যবহার করার চেষ্টা করছেন, ভারত ইসকনকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, সেটার প্রমাণ পাওয়া গেল শেখ হাসিনার এই বক্তব্যে। কারণ এখানেও তিনি একই কথা বলছেন যেটা ভারত গত কিছুদিন থেকে বারবার রিপিটেডলি বলে আসছে এবং সারা পৃথিবীতে এই প্রপাগান্ডাটা ছড়ানোর চেষ্টা করছে এবং সেখানে ইসকন তাদেরকে সহযোগিতা করেছে। ভারতের মাটি থেকে আমেরিকায় আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়াল বক্তৃতা করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বাংলাদেশের সাম্প্রতিক সংখ্যালঘু নিপীড়ন নিয়ে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দোষেছেন তিনি। সেই সঙ্গে আওয়ামী লীগ সভানেত্রীর মন্তব্য, ইউনূসের পরিকল্পনাতে গণহত্যা চলছে বাংলাদেশে। ভারত যে প্রপাগান্ডাটা ছড়ানোর চেষ্টা করেছে এতদিন, সেই একই কথার রিপিটেশন আমরা শেখ হাসিনার বক্তব্যে পেলাম। নিউ ইয়র্কের ওই সভায় বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী, ধর্মস্থান ও ধর্মীয় সংগঠন ইসকনের উপর হামলারও নিন্দা করেছেন হাসিনা। তিনি বলেন, আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে, কিন্তু বাস্তবে মোহাম্মদ ইউনূসী ছাত্র সমন্বয়কদের নিয়ে একটি সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে গণহত্যায় লিপ্ত হয়েছেন। তারাই মাস্টার মাইন্ড। এমনকি তারেক রহমান লন্ডন থেকে বলেছেন যে যদি মৃত্যু চলতেই থাকে তাহলে সরকার টিকে থাকবে না। তার মানে জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় একের পর এক যে লাশের মিছিল আমরা দেখেছি, সেই লাশের মিছিল আসলে দেখতে চেয়েছিলেন তারেক রহমান, সেই দাবিটা করছেন শেখ হাসিনা। কিন্তু শেখ হাসিনার এই দাবি এটা প্রমাণ করে না যে তার নির্দেশে জুলাই আগস্টে গণহত্যা হয়নি এবং তিনি নিজেও সেটা দাবি করছেন না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে তৈরি হওয়া জনবিক্ষোভের জেরে গত 5 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করেছিলেন হাসিনা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। গত মাসে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরেই তাকে অভিনন্দন জানিয়েছিলেন মুজিবুর রহমানের কন্যা। মঙ্গলবার কার্যত ট্রাম্পের সুরে সুর মিলিয়েই তিনি প্রশ্ন তুলেছেন, কেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা চলছে, কেন আক্রান্ত হচ্ছে মন্দির, গির্জা। সেই সঙ্গে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে ঢাকা ছেড়ে দিল্লি যাওয়ার কারণও ব্যাখ্যা করেছেন হাসিনা। এই জায়গাটা আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। তিনি বলেন, আমি গণহত্যা চাইনি,
আমি যদি ক্ষমতায় আঁকড়ে থাকতে চাইতাম তাহলে গণহত্যা হতো। যখন নির্বিচারে মানুষের মৃত্যু হচ্ছে তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার চলে যাওয়া উচিত। তার মানে শেখ হাসিনা স্বীকার করলেন যে তিনি যতক্ষণ পর্যন্ত, অর্থাৎ 5 আগস্ট দুপুর পর্যন্ত তিনি যে পদত্যাগ করেননি, তার আগ পর্যন্ত যে গণহত্যা চলেছে সেটা তার অবৈধভাবে জোর করে ক্ষমতা আঁকড়ে রাখার কারণে। তার মানে তিনি স্বীকার করে নিলেন যে জুলাই আগস্ট গণহত্যার দায় নির্দেশদাতা হিসেবে তার উপরে বর্তায়। তিনি স্বীকার করে নিলেন, কারণ তিনি এখানে বলছেন তিনি যদি ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চাইতেন তাহলে গণহত্যা হতো, এবং যখন নির্বিচারে মানুষের মৃত্যু হচ্ছে তখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি চলে যাবেন। তার মানে তার চলে যাওয়ার দাবি তো অনেক দিন আগে থেকে এসছে, এবং তখন তার সরকার বিভিন্ন বাহিনী ব্যবহার করে, আওয়ামী লীগকে ব্যবহার করে মানুষের ওপরে নির্বিচারে গুলি চালিয়ে মানুষকে হত্যা করেছে। কি ঘটেছে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সেটা আমরা জানি। তার মানে প্রকারান্তরে শেখ হাসিনা স্বীকার করে নিলেন তার অবৈধভাবে জোর করে ক্ষমতা আঁকড়ে রাখার জন্যই এই গণহত্যা ঘটেছে। আমাকে খুনের পরিকল্পনা করা হয়েছিল। বারবার শেখ হাসিনা একই কথা বলেছেন, আমাকে এতবার মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, এতবার মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। ভারতে থেকে তিনি এই ভার্চুয়াল সভায় অংশ নিয়ে একই কথা রিপিটেশন করলেন। আমার নিরাপত্তা রক্ষীরা তার ঠেকাতে যদি গুলি চালাতেন তবে গণভবনে বহু মানুষের মৃত্যু হতো। আমি তা চাইনি, কিন্তু বাস্তবতা কি সেই তথ্য আমাদের সামনে চলে এসছে ইতোমধ্যেই। আমরা জানি সেদিন কি ঘটেছিল গণভবনে। সেনাবাহিনীর ওপরে শেখ হাসিনার নির্দেশ ছিল যে কোনোভাবে এই অভ্যুত্থান ঠেকানোর, প্রয়োজনে গুলি করে মানুষ মারার, যত মানুষ মারতে হয় সে নির্দেশ তিনি 5 আগস্ট দুপুর পর্যন্ত দিয়েছিলেন। কিন্তু সেনাবাহিনী এবং পরবর্তীতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাকে জানিয়ে দেয় এভাবে এই অভ্যুত্থান ঠেকানো সম্ভব নয়, এবং তারপরেই তিনি পদত্যাগ করতে রাজি হন। সেই প্রক্রিয়াটাও অনেক জটিল ছিল। তার বোন শেখ রেহানা এবং শেষ পর্যন্ত তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের সাথে আলোচনার মাধ্যমেই শেখ হাসিনাকে রাজি করানো সম্ভব হয়েছিল। তার মানে তিনি তো গণহত্যা চেয়েছিলেন। জুলাই আগস্ট অভ্যুত্থানে গণহত্যা তো হয়েছে, শেখ হাসিনার নির্দেশে গণহত্যা হয়েছে, কিন্তু তিনি 5 আগস্ট দুপুরে যখন পদত্যাগ করলেন তখন পর্যন্তও তিনি চেয়েছিলেন প্রয়োজনে আরও লাশ পড়বে, গণহত্যা চলতে থাকবে, তারপরও তিনি ক্ষমতায় থাকবেন, কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। এবার তিনি 4 মাস পর প্রকাশ্যে এলেন। কোন সময়? যেদিন ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা হয়েছে, ভাঙচুর করা হয়েছে এবং বাংলাদেশের পতাকার অবমাননা করা হয়েছে, পতাকা নামিয়ে তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এবং ঠিক ওই একই বক্তব্য ভারতের কাছ থেকে যে প্রপাগান্ডাটা গত 4 মাস ধরে আমরা জেনে আসছি, তারা ছড়ানোর চেষ্টা করছে সারা পৃথিবীতে, ওই একই কথার রিপিটেশন হলো শেখ হাসিনার বক্তব্যে। তার মানে বাংলাদেশের সহকারী হাই কমিশনে যে হামলা, সেটার সাথেও সম্ভবত শেখ হাসিনা এবং ইসকনের যে যৌথ ষড়যন্ত্র, তার একটা যোগসূত্র থাকতে পারে। আমরা ধরে নিতেই পারি, আমরা ধারণা করতেই পারি ত্রিপুরায় যে ঘটনাটা ঘটেছে তার পেছনেও সম্ভবত শেখ হাসিনার পরিকল্পনা বা ষড়যন্ত্র আছে। কারণ ঠিক এই সময়টাতেই তিনি 4 মাস পর প্রকাশ্যে এলেন এবং একই বক্তব্য তার কাছ থেকেও আমরা পেলাম। এখন প্রশ্ন হচ্ছে, তিনি কি বাংলাদেশের রাজনীতিতে আবারও সক্রিয় হতে চাইছেন? আওয়ামী লীগের হাল ধরবার মতো কেউ নেই। শেখ হাসিনা এই সময়টাতে প্রকাশ্যে এলেন এবং প্রথমবারের মতো প্রকাশ্যে এসেই তিনি যখন একটা রাজনৈতিক আলোচনায় অংশ নিয়ে রাজনৈতিক বক্তব্য রাখলেন, তখন আমরা ধরেই নিতে পারি তিনি এই প্রক্রিয়াটা কন্টিনিউ করবেন এবং তিনি রাজনীতিতে সক্রিয় হতে শুরু করবেন। এখন প্রশ্ন হলো, ভারত কি শেখ হাসিনাকে আশ্রয় দেবার পর এই সুযোগটা দিতে পারে? কোনোভাবেই কি সেই সুযোগ ভারতের রয়েছে? আর সেটা যদি না থাকে, আইনগতভাবে যদি না থাকে, বাংলাদেশের সাথে সে ধরনের কোনো চুক্তি যদি না থাকে, আন্তর্জাতিকভাবে সেটা যদি কোনো স্বীকৃত বিষয় না হয়, তাহলে ভারত যে কাজটা করছে তার জন্য আমাদেরকে আন্তর্জাতিক বিশ্বে আওয়াজ তুলতে হবে। কারণ ভারতে বসে নিঃসন্দেহে তিনি একটা ভার্চুয়াল
আলোচনা সভায় যোগ দিতে তিনি কিছু ডিভাইস ব্যবহার করেছেন, তিনি ইন্টারনেট কানেকশন ব্যবহার করেছেন, তিনি হয়তো মোবাইল ফোনের ডেটা কানেকশন ব্যবহার করে থাকতে পারেন, হোয়াট এভার। তিনি যা যা ব্যবহার করেছেন বা করছেন, কিংবা যারা এই আলোচনা সভার আয়োজন করেছে তারা শেখ হাসিনার সাথে নিশ্চয়ই যোগাযোগ করতে সক্ষম হয়েছে। তার মানে তিনি সেখানে থেকে টেলিফোন ব্যবহার করছেন কিংবা অন্যান্য ইন্টারনেট পরিষেবা ব্যবহার করছেন, এবং অবশ্যই তিনি বিভিন্ন ডিভাইসের ফ্যাসিলিটি পাচ্ছেন যেগুলো ব্যবহার করে তিনি এই কাজগুলো করতে পারছেন। বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করার সুযোগ তিনি পাচ্ছেন, সেই সুযোগটা ভারত তাকে করে দিচ্ছে। সুতরাং অত্যন্ত কড়া ভাষায় এর প্রতিবাদ জানাতে হবে বাংলাদেশকে, এবং আন্তর্জাতিক বিশ্বে জাতিসংঘে এই বিষয়গুলো উত্থাপন করতে হবে, এবং যত দ্রুত সম্ভব পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে।